বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ৫৮ জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান। ঘটনাটি ঘটেছে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে। এখনো পর্যন্ত ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার কার্য। ৫৮ জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায় তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে। তাইওয়ানের বৈদ্যুতিন মাধ্যমের খবর অনুসারে ১৭ জন যাত্রীকে এখনো অবধি উদ্ধার করা সম্ভব হয়েছে। ১২ জনেরও বেশি যাত্রী আটকে রয়েছে বিমানের ভিতরে। ট্রান্স এশিয়ার এই উড়ানটি নদীতে ডুবে যাওয়ার আগে প্রথমে রাস্তার উপর একটি ব্রিজে ধাক্কা মারে। বিমানবন্দর থেকে উড়ানটি আকাশে ওঠার কয়েক মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়েই দড়ির সাহায্যে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। যাদের উদ্ধার করা গেছে তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। উদ্ধার করার পর যাত্রীদের ছোট নৌকায় করে তীরে এনে হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটল গত মাসে ট্রান্স এশিয়া ATR-72 বিমান দুর্ঘটনার ঠিক এক মাস বাদে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লিতে সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় কংগ্রেসের সঙ্গে গণ আন্দোলনের সায় সিপিএমের। ৭০ আসনে দিল্লি বিধানসভায় ১৫ আসনে লড়বে সিপিএম। বাকি আসনে আপকে সমর্থন করবে বামফ্রন্ট। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণ আন্দোলনের ডাক সিপিএমের। কংগ্রেসের সঙ্গে গণ আন্দোলনের সায়, তবে রাজনৈতিক জোটে সায় নেই। বুধবার সিপিএমের খসড়া প্রস্তাবনা পেশ করা হয়, সেখানেই এই কথা বলা হয়েছে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় ডেমোক্রেটিক ফ্রন্টকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। সব বাম দলকে আরও শক্তিশালী করার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলকে আটকাতে গণ আন্দোলনের কথা বলা হয়েছে খসড়া প্রস্তাবনায়। সাম্প্রদায়িক শক্তির বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে একজোটে রাস্তায় নেমে আন্দোলনের সায় দেওয়া হয়েছে এই প্রস্তাবনায়। उनको हम कह रहे हैं आप आपको दीजिए, बिकॉज हम भाजपा को हराना चाहते हैं। और पिछले बार लोकसभा चुनाव में भी यही, क्योंकि लेफ्ट का कहीं भी कैंडिडेट नहीं था, तो हमने, हमारी पार्टी ने वहां फैसला किया दिल्ली में कि हम आपको वोट देंगे। I didn't say join Congress. Question is all those forces who will fight against attack on democracy. It's a question of mass movement. There's not going to be any political alliance with the Congress either in Bengal or in India. If we join hands to fight communalism in the sense that a broad mobilization does not mean it translates into any political alliance. That is made clear in this document. এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে লড়াই করবে বামফ্রন্ট। ৭০ আসনে দিল্লি বিধানসভায় বাকি আসনে বামেরা আম আদমি পার্টিকে সমর্থন করবে। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও সমর্থনের স্বাগত জানিয়েছে বামেদেরকে। वेलकम है, सबको सच्चाई का साथ देना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জয়ন্তী নটরাজনের আকস্মিক বিদ্রোহের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দেখছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। দিল্লিতে এক নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে এরূপ অভিমত ব্যক্ত করেন তিনি। জয়ন্তী নটরাজনের আকস্মিক বিদ্রোহের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দেখছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল অভিযোগ করেন, মোদী আদতে জয়ন্তীকে আমার বিরুদ্ধে উস্কেছেন। একইভাবে শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলত্যাগ করা জয়ন্তীর বিরুদ্ধেও এদিন মুখ খুলেছেন ৪৪ বছরের এই নেতা। जब हमारी सरकार थी, यहाँ सब लोगों के लिए जगह थी, हर धर्म के लिए, गरीबों के लिए, सबके लिए यहाँ जगह थी। शहर जब आगे बढ़ता है, जब उसमें भाईचारा होता है, प्यार होता है। देखिए, प्रगति एक दिन में नहीं आती। जो दिल्ली में हुआ है, जो शहर बना है, इसमें साल लगे। বস্তুত গত শনিবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা বলা ভালো রাহুলের বিরুদ্ধে মুখ খুলে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়ন্তী। তার অভিযোগ, বিভিন্ন বড় প্রকল্পকে তিনি প্রয়োজনীয় অনুমোদন দেননি বলে রাহুলের কোপে পড়েছিলেন। জয়ন্তীর এই বক্তব্যকে হাতিয়ার করে রাহুলকে তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপি। তাই এদিন নটরাজন কাণ্ডে মোদীকে নাটের গুরু বলে উল্লেখ করে রাহুল বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। कि एनवायरमेंट की देखभाल करनी है, आदिवासियों की देखभाल करनी है, गरीबों की देखभाल करनी है, और मैं यहां से कह रहा हूं, और मैं इससे डरता नहीं हूं।
और जब तक मुझ में दम होगा, जब तक मुझ में सांस होगी, मैं इन झोपड़ी वालों के लिए लड़ूंगा, गरीब लोगों के लिए लड़ूंगा, कमजोर लोगों के लिए लड़ूंगा। कुछ फर्क नहीं पड़ता। এদিকে দিল্লি বিধানসভা ভোটে একটি রোড শোতে বক্তৃতা দিতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। তার চোখ ভিজে গেল সমর্থকদের ভালোবাসায়। কান্না ভেজা গলায় বললেন, সেবার মাধ্যমে মানুষের এই ভালোবাসা ফিরিয়ে দেবেন তিনি। কৃষ্ণনগর আসনে লড়াই করছেন কিরণ। এবারই প্রথম ভোটের ময়দানে নেমেছেন তিনি। ভোটের প্রচারে এদিন নিজের কেন্দ্রে রোড শো করেন তিনি। সমর্থকদের কেউ কেউ তো তার দিকে এগিয়ে দিলেন চায়ের ফ্লাক্স। মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসায় আপ্লুত কিরণ। রোড শোতে বক্তব্য রাখতে গিয়ে ভারী হয়ে এলো গলা। অশ্রুরুদ্ধ কণ্ঠে বললেন, মানুষের এই ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। আমি এই ভালোবাসা ফিরিয়ে দেব। আমি সততা দিয়ে মানুষের সেবা করব। পাশাপাশি কিরণ তার প্রধান প্রতিপক্ষ আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন। তার দাবি, কেজরিওয়াল সবসময় প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। अगर आप स्थिर सरकार चाहते हो और ऐसी सरकार चाहते हो जो सेंट्रल गवर्नमेंट के साथ जुड़ के काम करे, जिससे हमें करोड़ों की डेवलपमेंट मिलनी है। प्रधानमंत्री जी से सब कुछ मिलना है, क्योंकि गवर्नमेंट ऑफ इंडिया से हमें पैसे मिलते हैं दिल्ली को। दिल्ली की टैक्सेशन नहीं काम करती। दिल्ली का चालक जो है भारत सरकार से जब पूंजी आती है वो चलाती है दिल्ली को। दिल्ली की हमारी टैक्सेशन से नहीं चलती, तो हमको उनसे बहुत कुछ लेना है। अगर हमने दिल्ली को भारत सरकार के साथ ना जोड़ा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, আর একে কেন্দ্র করে আগরতলার বেসরকারি মেডিকেল কলেজ অনুষ্ঠিত করে এক র্যালির। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরা রাজ্যেও পালিত হলো দিনটি। এই উপলক্ষে এদিন আগরতলার বেসরকারি মেডিকেল বিষয়ক কলেজ টিপস এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা সামিল হয়েছিলেন। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। মেইনলি হলো ক্যান্সার অ্যাওয়ারনেস, ক্যান্সার সম্পর্কে যে লোকের একটা ভীতি, সেটা যাতে না থাকে, আর যাতে ক্যান্সার হলে পড়ে লোকে যাতে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়, ট্রিটমেন্টের সুযোগ গ্রহণ করে এবং সুস্থ হয়, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবির ভিত্তিতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলো ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সোনামুড়া বিভাগীয় কমিটি। 5 দফা দাবির ভিত্তিতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলো ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সোনামুড়া বিভাগীয় কমিটি। তাদের অভিমত, গত 20 বছর ধরে তাদের বিভিন্ন বিষয়ে ঠকিয়ে চলছে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যের 129টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এডের আওতাভুক্ত করবে বলেও অনেক আশ্বাস দিলেও তা পূরণ করেনি, এমনটাই বলেন ত্রিপুরা মাদ্রাসা এসপিকিউএম টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহ আলম। এই 5 দফা দাবি শুধু আজকের নয়, এটা 1 মাসের নয়, এটা আজকে দীর্ঘ 20 বছর ধরে এই দাবিগুলি নিয়ে আমরা এই রাজ্যের মধ্যে লড়াই সংগ্রাম করছি। আমাদের যে দাবি 31/12/2000 অ্যাডভাইজার কমিটি এই রাজ্যের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এসপিকিউএম মাদ্রাসার যেসব শিক্ষকরা ছিল তাদেরকে গ্র্যান্ট ইন এড আওতায় নেওয়া এবং নিয়মিতকরণ করা। আমরা রাজ্য সরকারের কাছে এই বিশ্ব রাজ্যে 129টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এড আওতায় নেওয়ার জন্য মোটামুটি একটি সিদ্ধান্ত 31/12/2009 সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আদৌ অবধি সেটা বাস্তবায়িত হয়নি। 2010-এ রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন এবং পোস্ট গ্রাজুয়েট অর বিএড, পোস্ট গ্রাজুয়েট এবং বিএড 12,000 টাকা এবং অনার্স গ্রাজুয়েট 10,000 টাকা এবং গ্রাজুয়েট 6,000 টাকা, এরকম বিজ্ঞপ্তি মূলে রাজ্য সরকার 2010-এ 29/8/2010-এ দিল্লি দেশের কথাতে এরকম একটি বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছে। এই রাজ্যের বেকার ছেলেরা এই বিজ্ঞপ্তি 31/12/2009 অ্যাডভাইজার কমিটি 8 নং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। রাজ্য সরকার আদৌ পর্যন্ত শুধু দিচ্ছি বলছে, কিন্তু কার্যকারী ভূমিকা নিচ্ছে না।
গত প্রায় 20 বছর ধরে তাদের প্রতারিত করছে রাজ্য সরকার। ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ইয়াসিন মিয়া জানান, রাজ্য সরকার তাদের বহু আশ্বাস দিয়েছে, কিন্তু আসন্ন শীতকালীন অধিবেশনে যদি তাদের এই দাবিগুলি না তোলা হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। রাজ্য সরকার যেহেতু আমাদের এই রাজ্যকে সুন্দর পরিচালনা করেছেন এবং করিতেছেন, আমরা আশা রাখি রাজ্য সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্টের দাবি যেহেতু পূরণ করেছেন, আমাদের দাবিটাও পূরণ করবেন। আমরা এই ত্রিপুরা রাজ্যের এসপিকিউ মাত্র 129টি মাদ্রাসা। সরকার আমাদেরকে সবসময় আশাবাদী দিচ্ছে, কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের দাবিগুলি সরকার পূরণ করেছেন। পাহাড়ের পানি থেকে, পাহাড়ের গাছপালা থেকে শুরু করে নদীর পানি পর্যন্ত সরকারের প্রত্যেকটি বাজেট আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সকলে বাজেটগুলো পূরণ করেছেন। 129টি এসপিকিউ মাদ্রাসার জন্য সেন্ট্রাল সরকার, কেন্দ্রীয় সরকারও করেন নাই। আমাদের রাজ্য সরকারও 2013 এবং 14 বছরের যে বাজেট ছিল, একটি টাকা আমাদের জন্য বরাদ্দ করেন নাই। এদিনের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক সাদেক মিয়া, রাজ্য কমিটির সদস্য আজিজুর রহমান সহ অন্যান্যরা। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার শুরু হলো খাওয়ার বিলে চতুর্দশ দেবতার মেলা। অখ্যাত গ্রামের পূজা ও মেলার প্রচার ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। মঙ্গলবার শুরু হলো খাওড়া বিলে চতুর্দশ দেবতার মেলা। শতবর্ষ প্রাচীন এই মেলা ছিল না প্রচারের আলোয়। ভারত বাংলাদেশ সীমান্তের গ্রাম খাওড়া বিলে অখ্যাত স্থানে স্থানীয় কয়েকজন গ্রামবাসী সূচনা করেছিলেন চতুর্দশ দেবতার পুজো। 14টি ঘট বসিয়ে পুজো চলে। গত 1.5 দশকে প্রচারের আলোয় চলে আসে চতুর্দশ দেবতার মেলা। পুজো থেকে মেলা, ঘটের সঙ্গে বসেছে 14 দেবতার প্রতিমা। অখ্যাত গ্রামের পুজো বা মেলার প্রচার ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শুধু রাজ্য নয়, বহিরাজ্যে বার্তা পৌঁছে গেছে। মেলার ভিড় ঊনকোটি অশোকাষ্টমীর মেলাকে ছাপিয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন পুণ্যার্থীরা এখানে এই দিনে আসেন, তেমনি পার্শ্ববর্তী রাজ্য আসামের কাছাড়, শিলচর, এমনকি গুয়াহাটি থেকে ছুটে আসেন চতুর্দশ দেবতার মেলায়। মহকুমা ও ব্লক প্রশাসন এই মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নাট মন্দির, রাস্তা সংস্কার, বিদ্যুৎ সংযোগ প্রভৃতি করে দেয়। মন্দির লাগোয়া জলাশয়কে কেন্দ্র করে পর্যটন দপ্তর জল উৎসবের আয়োজন করে আসছে গত 1 দশক ধরে। জল উৎসব স্থান করে নিয়েছে তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডার কর্মসূচিতে। চতুর্দশ দেবতার মেলা ধর্মীয় আবেগের জায়গায় স্থান করে নিয়েছে নানা সম্প্রদায়ের মিলন মেলায়। নানা ধর্মের লোক ভিড় জমান এই মেলায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি স্মরণ করিয়ে দেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইউনুস মিয়া খাদিম। মন্দিরের যে পূজা, এই পূজাটা ঠিক সেইভাবেই আমরা বেশ কয়েক বছর যাবৎ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা মিটিং করতাম এবং সেখানে কিভাবে করলে পরে ভালো হয় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মেলাকে রাখতাম এবং পূজা আলাদাভাবে মন্দিরে হতো। সব ধর্মের মানুষ এখানে মিলিত হতেন, আজকেও হয়েছেন এবং আগামী দিনেও হবেন। এটা কেউ রুখতে পারবে না। তা আমরা এভাবে করার পর গত বছর থেকে এই মেলাকে 14 দেবতার মন্দিরের যে মেলা পুজো উপলক্ষে এই মেলাকেও আমরা ক্যালেন্ডার, আইসিটি ডিপার্টমেন্টের ক্যালেন্ডার প্রোগ্রামে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবছর, গত বছরও হয়েছে, এবছরও আইসিটি ডিপার্টমেন্ট এই মেলার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া 2টি দোকান। ঘটনা সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া স্থানে। অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া 2টি দোকান এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত। এ ঘটনায় ক্ষোভ বাড়ছে অগ্নি নির্বাপক দপ্তরের প্রতি। প্রশ্ন উঠেছে দপ্তরের ভূমিকা নিয়েও। ঘটনা সোনামুড়া শহরে অগ্নি নির্বাপক দপ্তর লাগোয়া 2টি দোকানে। ঘটনায় জানা যায় মঙ্গলবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় পাশাপাশি থাকা একটি মিষ্টি দোকান ও একটি সার দোকান। কিন্তু 2টি দোকান ভস্মীভূত হয়ে গেলেও পাশে থাকা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছিল গভীর নিদ্রায় আচ্ছন্ন। দোকান দুটি প্রায় ভস্মীভূত হওয়ার পর নিদ্রাভঙ্গ হয় দমকল কর্মীদের। এই ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয় দোকান মালিক সহ সাধারণ মানুষের মধ্যে।
জানা যায় এই অগ্নিকাণ্ডের সময় অগ্নি নির্বাপক দপ্তরে কর্তব্যরত অবস্থায় লিডিং ফায়ারম্যান ছিলেন 5 জন এবং ফায়ারম্যান ছিলেন 5 জন। এছাড়াও ছিলেন দপ্তরের ওসি মধুসূদন সাহা। এতজন কর্মী থাকা সত্ত্বেও কিভাবে দপ্তর লাগোয়া দুটি দোকান ভস্মীভূত হলো, এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে শহরবাসীর মধ্যে। এদিকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত সার দোকানের মালিক হুমায়ুন মিয়া মৈশান জানান, অগ্নিকাণ্ডে তার ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লক্ষ টাকা। আইয়া দেখি আমার ঘরের মধ্যে আগুন, চারিদিকে আগুন, ফায়ার সার্ভিস। তার আমার বক্তব্য হলো 10-15 হাত দূরত্ব ফায়ার সার্ভিস আর আমার দোকান। গাড়ি লিয়ে আইতে হয় না, যদি পাইপ লিয়ে আইয়াও যদি জল দেয় তারা মানে আমার দোকান রক্ষা হয়, 1 টাকার ক্ষয়ক্ষতি হয় না। প্লাস তারা যদি সেন্টি থাকে, সেন্টিটার মধ্যে সেন্টি বইয়া আমার দোকান দেখা যায়। এরপরে তারা না দেয় অপরার বাড়িতে যাইয়া তারা কল করানোর পরে রাখি তার এই দুর্বলতা। প্রথমত আমার মধ্যে 10-12 লাখ টাকার মাল সামান ছিল, আমার মাল সামানগুলি 1 টাকা আমি বাঁচাতে পারছি, 1 লাখ টাকার মতো। 10-12 লাখ টাকা না? তারা আগুন নিফাইছে, যে সময় আর নিফাই কোনো ফায়দা হইতো না, এই সময় চেষ্টা করছে তারা। প্রথমত চেষ্টা করলে মনে হয় না যে আমার এই ক্ষয়ক্ষতি হইতো। মিষ্টি দোকানের মালিক কৃষ্ণ সাহার দাবি, তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এই রাত্র 2টা থেকে 2:30 নাগাদ আগুন লাগছে। আগুন লাগার এই দোকানের থেকে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসে তারা এই আগুনটা নিভাইতে পারলো না। এটা তার ব্যর্থতার কারণে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। তারা কি সেন্টি আসেন না কি কইতে পারে না, এটা তারা হিসেবে সজাগ থাকানোর কথা। অগ্নি নির্বাপক দপ্তরের ওসি মধুসূদন সাহা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হইতে পারে। তো কলটা যখন হয় তখন সম্ভবত ভিতরে আগুনটা চলছিল, আগুনটা বাইরে স্প্রেড ছিল না। যখন ভিতরে হিটেড হয়ে আগুনটা উপর দিকে ফ্লেমটা দেখা দিল, তখন আমরা বুঝতে পারলাম এখানে আগুন আছে। তখন আমাদের গাড়ি সঙ্গে সঙ্গে মুভমেন্ট করছে সেই আগুনের উদ্দেশ্যে। তো আমরা স্টাফ গিয়ে তখন আপনার চেষ্টা করলো, যে ঘরটি গেলো আশেপাশে ঘরটি তো স্টাফ বাঁচাইছে, সবটি বাঁচার চেষ্টা করছি আমরা। তো যেগুলি জল ছিল ভিতরে, যে আগের থেকে আগুন জ্বলে গেছিল না। তো এরপরে যে অন্যদিক দিয়ে আগুনটা স্প্রেডিতে আমরা দিইনি, যে অন্যান্য বড় বড় দোকানগুলি ছিল সবগুলি দোকান সেভ হয়েছে আমরা স্টাফের তৎপরতায়। তবে দপ্তর শর্ট সার্কিটের কারণ দেখালেও অনেকের দাবি মিষ্টি দোকানের উনুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে যাই হোক, সম্পূর্ণ ঘটনায় মানুষ অনেকাংশেই দাবি করছে অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকাকেই। টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 6 ফেব্রুয়ারি সামাজিক সংস্থা আশ্রয়ের উদ্যোগে বিদ্যানগর স্কুলের প্রস্তাবিত মিনি ক্রিকেট স্টেডিয়ামের 10 দিনব্যাপী মেলা শুরু হবে। 3রা ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানানো হয়। সামাজিক সংস্থা আশ্রয়ের উদ্যোগে বিদ্যানগর স্কুলের প্রস্তাবিত মিনি ক্রিকেট স্টেডিয়ামে 10 দিনব্যাপী মেলা শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি সন্ধ্যায়। এ নিয়ে 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন আশ্রয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা, ছিলেন সম্পাদক চন্দ্রশেখর সিনহাও। মেলার এবছরের থিম হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 125তম জন্মবার্ষিকী উদযাপন। জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যেই এই উদযাপন। সংস্থার সভাপতি বীরজিৎ সিনহা বলেন, সংগঠন আশ্রয় প্রতি বছরের ন্যায় কৈলাস শহরের বিদ্যানগর স্কুলের প্রস্তাবিত ক্রিকেট মাঠে 10 দিন ব্যাপী এবারও মেলা হচ্ছে। এবার মেলার থিমটা হচ্ছে সেলিব্রেশন অফ 125th বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত জওহরলাল নেহরু, দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কমিউনাল হারমোনি। টেন্টেটিভ প্রোগ্রাম হচ্ছে প্রথম দিন 6 তারিখে, ফেব্রুয়ারির 6 তারিখ উদ্বোধন হবে গুধুলি লগ্নে, এবং প্রথম দিন হবে সংহতি মেলা, সংহতি দিবস। 10 দিনে প্রত্যেক দিন এক একটা দিবস হিসেবে আমরা পালন করি সংহতি দিবস। এবং এবারের মেলার উদ্বোধনটা হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন কমিউনাল হারমোনির উপরে নির্ভর করে, যে এখানে 6টি ধর্মের পণ্ডিতরা, শিখ, হিন্দু, মুসলমান, জৈন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, তারা এই মঞ্চে 6 জন একসাথে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সাদা পায়রা উড়িয়ে শুভ সূচনা করবেন। এবং আমাদের এই মেলাতে বিশিষ্ট ব্যক্তিরাও উদ্বোধনের দিন থাকবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক সৎ মানসিকতার পরিচয় দিল এক অটো শ্রমিক। ঘটনা সোনামুড়া মোটর স্ট্যান্ডে।
আবারও এক সৎ মানসিকতার পরিচয় দিল এক অটো শ্রমিক। ঘটনা সোনামুড়া মোটর স্ট্যান্ডে। জানা যায় বুধবার বেজিমারা বন্যারায়ণ এলাকার দুলাল মিয়া মোটর স্ট্যান্ড থেকে TR01E 3037 নম্বরের একটি অটো রিজার্ভ নিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য। যথারীতি অটো চালক তপন মজুমদার তাকে বাড়িতে পৌঁছে দিয়ে সে নিজের বাড়িতে যায় দুপুরের খাবার খাওয়ার জন্য। কিন্তু যাত্রী দুলাল মিয়া বাড়িতে গিয়ে হঠাৎ দেখতে পায় তার একটি স্বর্ণের হার হারানো গিয়েছে। তৎক্ষণাৎ তিনি ফোন করেন অটো সিন্ডিকেটের কেরানির নিকট। কেরানি ফোন করেন চালক তপন মজুমদারের নিকট এবং জানতে চায় তার গাড়িতে কোনো কিছু পাওয়া গেছে কিনা। তখন চালক তার গাড়ির খোঁজ করে একটি কৌটা সমেত স্বর্ণের হারটি পড়ে রয়েছে বলে দেখতে পায়। তারপর অটো চালক তপন মজুমদার হারটি দুলাল মিয়াকে দিয়ে দেয়। অটো চালক তপন মজুমদার জানান, 12টার থেকে 12টার মধ্যে তেনে আমার গাড়ি রিজার্ভ নিয়ে বেজিমারা গেছে। তখন আমি তেনের বেজিমারা নামা দিয়ে আই পড়ছি, আইয়া বাড়িতে গেছি। বাড়ি যাওয়ার কতক্ষণ পরে আমার কেরানি আমার কাছে ফোন করছে, এমনি গাড়িতে একটা জিনিস পড়ছে নি। তখন আমি সিটটা উল্টা দেখি যে আমার গাড়ির সিটের ভিতরে একটা জিনিস পড়ে রয়েছে। আমি মানে একটা বাক্স পড়ছে গাড়ির ভিতরে, কি আছে এটা আমি চাইছি না। কয়টা খুললে দেখ এটার ভিতরে একটা স্বর্ণের হার আছে। খুললে দেখি যে ঠিকই একটা স্বর্ণের হার। তখন আমার কেরানি আমার কইছে যে বিকেল বেলাইতে হারটা এখানে নিয়ে আসি। তখন আমি তেনের কাছে আইন না স্বর্ণের হারটির মূল্য প্রায় 14,000 টাকা বলে জানান দুলাল মিয়া। তিনি এই মহান কাজে ধন্যবাদও জানান অটো চালক তপন মজুমদারকে। আইএসের অটো স্ট্যান্ডে অটো রিজার্ভ নিয়েছি, নেওয়ার পরে বেজিমারা রওনা হইলাম। রওনার সাথে আমি বাড়িতে নেমে দেখলাম যে আমার স্বর্ণের চেনটা নাই। আমি আবার ব্যাক করে অটো সিন্ডিকেটে আইসি আইয়ে তারা জিজ্ঞাসা কইছে, কয় তো এখন আইসে না। তো ফোন করে জানলাম যে সে বাড়ি, তো বাড়িতে আসে যাতে ফোন করলো। এখান থেকে ফোন করে জানছে যে পাইছি এমনি চেনটা। তো এই কইছে বিকালবেলা এনে দিব। এই হিসাবে অটোওয়ালারা যারা চালাইতেছে আমরা বাইরের সমস্ত তারাই অভিনন্দন জানালাম, ভালো আর কি। এই ঘটনায় আরও একবার প্রমাণিত হলো সততা এখনো মানুষের মধ্যে রয়েছে এবং এই ঘটনা তারই একটি জ্বলন্ত উদাহরণ। অটো চালক তপন মজুমদার জানান, তিনি দীর্ঘ 20 থেকে 22 বছর ধরে অটো চালিয়ে তার সংসার পরিচালনা করছেন। ওই তো আমি অনেক বছরে অটো চালাই ভাত খাইতে আসি। সতর্কা দিয়ে আমি এই সিন্ডিকেটে চলছি আজকে 20-22 বছর ভাবে চলতে আছি। হ্যাঁ, আমি অটো চালাই ভাত খাই। সাধারণ জিনিস নিয়ে আমার কয় বছর আমি